আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে থাকছে ঈদ রেসিপি। তো আমি আজকে সেমাই রান্না করে দেখাবো। এক ভিডিওতে এরকম 4টা সেমাইয়ের রেসিপি করে দেখাবো। আশা করব রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। 10-12টা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, 15-20টা পেস্তা বাদাম দিচ্ছি, 10-12টা কাজু বাদাম দিচ্ছি। বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 কাপ মতো নারকেল কুড়ানো দিচ্ছি। নারকেল কোরানোটা যতটা সম্ভব ড্রাই করে নেওয়া যায় নেবেন। নারকেলটাকে একটু হালকা করে ভেজে নিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন এতে লাচ্চা সেমাইটা দিয়ে দিব। লাচ্চা সেমাইটার ওয়েট ছিল 200 গ্রাম। চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। কোন অবস্থাতে কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, তাতে লাচ্চাগুলো পুড়ে যাবে। আর আমরা সবাই জানি লাচ্চা সেমাই এমনিতে একটু ভেজে নেওয়া থাকে। দেখুন লাচ্চা সেমাইগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা অনেকটাই ব্রাউন হয়ে আসছে। এখন দেব চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ঈদে এই সেমাইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। খুবই মজা লাগে আমার এটা। আপনারা যারা এটা এভাবে করেন তারা জানেন, আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব এভাবে একবার সেমাইটা রান্না করবেন। ফাইনালি দিয়ে দিব গুঁড়া দুধ। 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেখুন শুকনো লাচ্চা সেমাইটা আমাদের রেডি। তো এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল শুকনো লাচ্চা সেমাই। চুলে আবার একটা প্যান গরম করে নিয়েছি। ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিচ্ছি 3টে এলাচ, 2 টুকরা দারুচিনি, 2 টুকরা তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 10-12টা পেস্তা বাদাম দিচ্ছি, 10-12টা কাজু বাদাম দিচ্ছি, কাঠবাদাম কুচানো দিচ্ছি। বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। দিচ্ছি সেমাই। এখানে 1 প্যাকেটের অর্ধেক আছে, দ্যাট মিনস 100 গ্রাম মতো। আর সেমাইগুলোকে ছোট করে ভেঙে নিয়েছি। সেমাইগুলোকে ভেজে নেওয়ার সময় 2টা স্প্যাচুলা ব্যবহার করবেন, তাতে খুব সুন্দরভাবে ভাজতে পারবেন। চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে, আদারওয়াইজ সেমাইগুলো পুড়ে যাবে। দেখুন সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এর কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। তো তার আগে একটু বলি, জর্দা সেমাই যাতে ঝরঝরে হয় এজন্য পানির মেজারমেন্টটা এরকম হবে। 100 গ্রাম সেমাইয়ের জন্য 1/2 কাপ পানি দিতে হবে। এরপরেও সেমাই ভেদে এটা একটু কম বেশি হতে পারে, আমি জাস্ট স্ট্যান্ডার্ড মাপটা বললাম। এরপরেও যদি একটু লাগে সেই ক্ষেত্রে অ্যাড করবেন। 1/2 কাপ পানি দিতে হবে। দেখুন পানিটা দেওয়ার পরে সেমাইগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমরা এতে চিনি অ্যাড করব। চিনি থেকে যে পানিটা ছাড়বে তাতে সেমাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে যে চিনিটা দেওয়ার পরে দেখুন সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম লো হিটে সেমাইটাকে জ্বালিয়ে নিব। দেখবেন যে একদম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই হয়ে গেছে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা চুলাটাকে বন্ধ করে দিব। এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে। নিজেরাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন একদম ঝরঝরে। এবার আমরা বানাবো দুধ সেমাই। যথারীতি একটা প্যান গরম করে নিয়েছি। ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। 3টা এলাচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 টেবিল চামচ মতো পেস্তা বাদাম কুচানো দিচ্ছি। 1 টেবিল চামচ মতো কাঠবাদাম কুচানো দিচ্ছি। 2 টেবিল চামচ মতো কিশমিশ দিচ্ছি। বাদাম এবং কিশমিশটাকে একটু ভেজে নিলাম। অর্ধেকটা সেমাই দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম আছে আর এটাকে ছোট করে ভেঙে নিয়েছি।
মিডিয়াম লো হিটে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গেছে, চুলার জালটাকে বন্ধ করে দিব, সেমাইগুলো নামিয়ে নিব। দুধ সেমাইটার জন্য একটা পাতিলে 1.5 লিটার দুধ আমি ফুটিয়ে এটাকে 1 লিটার বানিয়ে নিয়েছি। দেখুন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। দুধ সেমাইয়ে দুধটাকে একটু ঘন করে নেবেন, তাতে এটা স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। 100 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার মতো দুধ লাগবে। আর চিনির পরিমাপটা হচ্ছে 1 কাপ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 1 কাপ। চিনিটা গলে গেছে ভালোভাবে, সেই ভেজে রাখা সেমাইগুলো এখন দিয়ে দিব। জাস্ট সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা সেমাইটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন এবার দুধ সেমাইয়ের টেক্সচারটা দেখে বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। লাচ্চা সেমাইটাকে বানানোর জন্য শুরুতেই এর জন্য একটু বাদাম ভেজে নিব। আর এর জন্য একটা প্যান গরম করে নিয়েছি। 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো পেস্তা বাদাম কুচানো, 1 টেবিল চামচ মতো কাঠবাদাম কুচানো। কাঠবাদামের খোসাগুলো আমি ছড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিব। বাদামটা কাঁচাও দেওয়া যায়, তবে একটু ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে। তো এটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 লিটার দুধ আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখনো ধোঁয়া উঠতেছে। 1 কাপ চিনি দিয়ে দিব, তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আর যদি আপনারা লবণ পছন্দ করেন সেই ক্ষেত্রে হালকা একটু লবণ অ্যাড করতে পারেন। চিনিটাকে গলিয়ে নেব। দেখুন চিনিটা গলে গেছে। 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের অর্ধেকটা দিচ্ছি, এখানে আছে 100 গ্রাম। আমরা সবাই জানি যে লাচ্চা সেমাই দুধে দেওয়ার পরে ফুটিয়ে নিতে হয় না। দেখুন এটা কিন্তু অনেক পাতলা লাগছে, কিন্তু এটা একটু পরে ফুলে যাবে, তখন দেখবেন যে অনেকটাই ঘন হয়ে আসছে। শুরুতে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইগুলো অনেকটাই ফুলে গেছে, আর এর থিকনেসটাও কিন্তু বেড়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হবে। গার্নিশের জন্য উপর দিয়ে একটু পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের লাচ্চা সেমাই। আমি চেষ্টা করেছি এক ভিডিওতে 4টা সেমাইয়ের রেসিপি দেখাতে। আমি যতটা সম্ভব সহজভাবে করে দেখানোর আমি দেখিয়েছি, এবং যে যে ধরনের টিপসগুলো দরকার আমি দিয়েছি। তো আশা করব এই ঈদে এই সেমাইয়ের রেসিপিগুলো করবেন, দেখবেন ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। দেশেই থাকেন কিংবা বিদেশেই থাকেন, বাঙালিদের কিছু কমন খাবার থাকে যেগুলোর প্রতি আলাদা একটা আকর্ষণ থেকেই যায়। সেরকমই একটা খাবার হচ্ছে খিচুড়ি মাংস। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে সেরকমই একটা রেসিপি থাকছে, একদম লোভনীয় একটা রেসিপি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু খিচুড়ি, আর এর মেইন উপকরণ হচ্ছে চাল এবং ডাল। চাল এবং ডালের রেশিওটা দেখাবো আপনাদের। শুরুতে একটা বাটিতে চাল নিয়ে নিচ্ছি। আমি আজকে নর্মাল ভাতের যে চাল, সেই চাল দিয়ে খিচুড়িটা করে দেখাবো। 2 কাপ মতো চাল নিয়ে নিলাম। আমি আজকে 2 রকমের ডাল দিয়ে এই খিচুড়িটা করব। শুরুতেই 1/2 কাপ মটরের ডাল নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মসুরের ডাল। চাল এবং ডালের রেশিওটা হচ্ছে 2 কাপ চাল টোটাল 1 কাপ ডাল, অর্থাৎ 2:1। চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো আমরা ভিজিয়ে রাখবো। পানিটা ঝরিয়ে নিতে হবে। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, 2 টুকরো দারুচিনি দিচ্ছি, দিচ্ছি 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, একটা কালো এলাচ, 1/2 চা চামচ গোলমরিচ এবং 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। মশলাটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন এগুলো অনেকটাই সফট হয়ে আসছে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা,
এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। শুকনো গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, লবণটা 1.5 টেবিল চামচ দিলাম, তবে লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সামান্য একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি, সামান্য একটু জায়ফল দিয়ে দিব। চার ভাগের 1 ভাগ মতো দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর এর জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিব মাংস। আমি আজকে বিফ ব্যবহার করছি, তবে এর পরিবর্তে আপনারা খাসি কিংবা ভেড়ার মাংস দিয়েও করতে পারবেন। এখানে 1/2 কেজি মাংস আছে, সাথে চর্বিও আছে। যেহেতু আমরা 1/2 কেজি চাল নিয়েছি, মাংসটাও 1/2 কেজি নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু অল্প পরিমাণ মাংস, আমরা চুলার জালটাকে হাই না করে মিডিয়ামেই রাখবো। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছি। তবে হ্যাঁ, অফ ক্যামেরা কিন্তু কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এটার অর্থ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, আর এজন্য একটু গরম পানি দিয়ে দিব। 2 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব, আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মাংসটাকে টোটাল আমরা 40 মিনিট রান্না করে নিলাম। প্রশ্ন করতে পারেন যে খিচুড়ি রান্না করব, মাংস এত রান্না করে নেওয়ার দরকার কি? যেহেতু চাল ডালটা সিদ্ধ হওয়ার পরে রান্নার আর কোনো স্কোপ থাকবে না, এতে করে মাংসটা কিন্তু সিদ্ধ হবে না। দ্যাটস ওয়াই আগে মাংসটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাতে করে খিচুড়ি এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটা বিষয়, খিচুড়ির মাংসটা যদি একটু সফট হয় তাহলে খিচুড়িটা খেতেও অনেক মজা হয়। শুরুতে যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা পানি ঝরিয়ে রেখেছি আমি, এটা দিয়ে দিচ্ছি। চাল ডাল এবং মাংসটাকে একসাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। খেয়াল রাখবেন, এই সময় চাল ডালটাকে যত সুন্দরভাবে মাংসটার সাথে ভুনে নেবেন, খিচুড়ির স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে। মিডিয়াম হিটে চাল ডালটাকে মাংসটার সাথে প্রায় 4-5 মিনিট মতো আমি ভুনে নিলাম। কালারটা দেখেই বুঝতেছেন এটা কত চমৎকারভাবে ভুনে নিয়েছি। এখন পানি দিয়ে দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি। আমি পানি দিয়ে দিলাম এখানে 5 কাপ। যেহেতু চাল ডাল আছে এখানে 3 কাপ, হিসাব অনুযায়ী 6 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু 5 কাপ দিলাম এই জন্য যেহেতু চাল ডালটাকে আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে চাল ডালটা অনেকটাই সফট হয়ে আসছে। দ্বিতীয়ত মাংসে যেহেতু অনেকটাই গ্রেভি ছিল, এজন্য আমরা পানিটা 5 কাপ দিলাম, 1 কাপ কম দিলাম। এরপরেও দেখবেন যে যদি চাল ডালটা একটু সিদ্ধ কম হয়েছে, সেই ক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন। তবে আমার বিশ্বাস আর পানির প্রয়োজন হবে না। ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, সেই সাথে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। প্রথম 5 মিনিট খিচুড়িটাকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। এখন কিন্তু চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসতে হবে, আর সেই সাথে ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে খিচুড়িটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। খিচুড়ি রান্নার একদম ফাইনাল স্টেজে চলে আসছি আমরা। এখন দমে রাখার পালা, তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে, আর একদম লো হিটে খিচুড়িটাকে 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। তবে দমে রাখার ব্যাপারে একটু বলে রাখি, যদি রান্নার পাতিলের তলা পাতলা হয়, সেই ক্ষেত্রে দমে রাখলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। এজন্য যদি বাসায় মোটা তাওয়া থাকে, তাওয়াটার উপরে পাতিলটা বসিয়ে দেন দমে রাখবেন।
তাতে করে খিচুড়িটা পুড়বে না। একদম লো হিটে খিচুড়িটাকে প্রায় 15 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন লুকটা একটু কিন্তু তলায় লাগেনি। দেখুন এইবার লুকটা, যারা ভোজন রসিক তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ভুনা খিচুড়িটা কতটা স্বাদের হবে। এভাবে বিফ ভুনা খিচুড়ি করবেন, ফ্যামিলির লোকজন এর স্বাদ ভুলতেই পারবে না। তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করে দেখিয়েছিলাম, যেটা নিয়ার অ্যাবাউট 6 মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু এই ভিডিওটাতে অনেকেই বলেছেন যে না, এই পদ্ধতির থেকে এই পদ্ধতি ভালো, এই পদ্ধতি ভালো। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটাতে 3 উপায়ে ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো, তাহলে নিজেরাই কম্পেয়ার করতে পারবেন কোনটা ভালো, কোনটা সহজ এবং কোনটা স্বল্প সময়ে করা যায়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে কোরবানির ঈদ, এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেক উপকারে আসবে। শুরুতেই ভুঁড়িটাকে পরিষ্কার করে নিয়েছি, এরপরে এরকম ছোট ছোট অংশ করে কেটে নিয়েছি। তো এখন আমরা প্রসেসগুলো শুরু করব। একটা বালতি নিয়েছি, বালতিটাতে কিছু চুন দিয়ে দিব। এই চুনটা একদম ফ্রেশ চুন, মাত্র কিছুক্ষণ আগে আমি এটা তৈরি করে নিয়েছি। 200 গ্রাম চুন, এরপরে 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। ভুঁড়ির টুকরোগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলোকে চুনের পানিতে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি। অনেকেই বলেন যদি উপরের চামড়াটা তুলে না ফেলা হয়, শুধুমাত্র কালো অংশটা যদি সরিয়ে ফেলা হয়, সেটা নাকি খেতে অরুচি লাগে, আবার সেটা নাকি খুব সহজেই হয়। তো সেটাই একটু দেখাচ্ছি আগে। দেখেন, অর্ধেক অংশ আমি ফেলে দিলাম। এটা কতটা পাতলা হয়ে গেল। তার চেয়ে বড় কথা, এর চেয়ে খারাপ পদ্ধতি আমার মনে হয় না আর আছে। কেননা একটা ভুঁড়ি পরিষ্কার করতে গেলে হাত ব্যথায় মরে যাবেন। দ্বিতীয়ত, এটা রান্না করলেও কিন্তু কোনো স্বাদ লাগবে না। সো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এইবার করে দেখাবো দ্বিতীয় পদ্ধতি, চুনে ভিজানো। এটা অনেকটাই হার্ড। এই তো হয়ে গেল। চুন দিয়ে যেভাবে পরিষ্কার করলাম, তাতে সরাসরি কালো অংশটা তুলে ফেলার থেকে অনেকটাই সহজ। ফাইনালি আপনাদের করে দেখাবো গরম পানি দিয়ে কিভাবে ভুঁড়িটা পরিষ্কার করবেন। যদিও এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তারপরেও কম্প্যারিজনের জন্য আমি এটা আবার দেখাচ্ছি। একটা বাটিতে গরম পানি নিচ্ছি। পানিটা একদম টক বগে ফুটানো পানি। একটা বড় অংশ দিয়ে দিলাম। বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যাবে না, জাস্ট 15 থেকে 20 সেকেন্ড হয়ে গেছে। দেখুন
এটা জাস্ট হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই পুরাটা উঠে যাচ্ছে। কতটা সহজ পদ্ধতি হলে এভাবে শুধু হাত দিয়েই ভুঁড়িটা পরিষ্কার করে নেওয়া যায়, নিশ্চয়ই গেস করতে পারছেন আপনারা। এগুলো ডিফিকাল্ট অংশ, তারপরেও দেখুন জাস্ট এভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি, উঠে যাচ্ছে। আমি বারবার বলছি, গরম পানিতে ভুঁড়িটা ভিজিয়ে রাখার যে টাইমিংটা, এটা অবশ্যই মেনটেন করবেন। বেশি সময় ভিজিয়ে রাখলে এটা কিন্তু ভুঁড়ির সাথে লেগে যাবে, উঠতে চাবে না। একদম শেষ প্রসেসটা, দ্যাট মিন্স গরম পানি দিয়ে যেটা পরিষ্কার করলাম, এটা দেখে বুঝে গেছেন আগের দেখানো 2 নিয়মের থেকে এটা কতটা সহজ। 3 ভাবেই ভুঁড়িটা পরিষ্কার করে দেখালাম আপনাদের, নিজেরাই দেখেছেন কোনটা কতটা কার্যকরী এবং সহজ। এখন আপনাদের খুশি, আপনারা কোনটা বেছে নেবেন। আমার এন্ড থেকে শুধু এটুকুই বলবো, গরম পানি দিয়ে আমি যেভাবে এর আগে করে দেখিয়েছি এটাই পারফেক্ট এবং সহজ নিয়ম। আশা করি এই কুরবানি ঈদে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। কোরবানির ঈদ কিংবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আমরা বেশি পরিমাণে মাংস রান্না করি, আর এই ঘরোয়া অনুষ্ঠানে আমরা কিন্তু বাবুর্চিকে ডাকি না, নিজেরাই রান্না করি। আর রান্না করতে গিয়ে সমস্যায় পড়ি কোন মশলা কি পরিমাণে দিব। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আজকে মাংসের এমন একটা রেসিপি থাকছে, এই রেসিপিটা দেখার পরে যে কোনো পরিমাণে মাংস রান্না করার সময় যে মশলার প্রয়োজন হবে সেটা খুব সহজেই মেজারমেন্ট করতে পারবেন। তবে ছোট্ট এই রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চুলায় একটা পাতিল বসিয়েছি, টোটাল ফ্রেশ 10 কেজি মাংস নিয়েছি। 10 কেজি এই জন্য দেখাচ্ছি, ঘরোয়া অনুষ্ঠানে কিংবা কোরবানির ঈদের ক্ষেত্রেও তাই নিয়ার অ্যাবাউট 5 থেকে 10 কেজি মাংস রান্না করা হয়। এজন্য একটা স্ট্যান্ডার্ড মাপে আপনাদের করে দেখাচ্ছি। শুরুতে দিব আদা বাটা। আদা আছে 200 গ্রাম। আদাটা প্রতি কেজিতে 2 চা চামচ করে পড়বে। দিব রসুন বাটা। রসুন বাটাও আছে 200 গ্রাম, যেটা প্রতি কেজিতে 2 চা চামচ করে পড়বে। আদা বাটা ও রসুন বাটায় যদি পানির পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে 200 গ্রামের পরিবর্তে 250 গ্রাম দেবেন। দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া আছে 30 গ্রাম, যেটা প্রতি কেজিতে হাফ টেবিল চামচ করে। এবার দেব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আছে 20 গ্রাম, যেটা প্রতি কেজিতে হাফ টেবিল চামচ করে পড়বে। হলুদ আছে 40 গ্রাম, যেটা প্রতি কেজিতে হাফ টেবিল চামচ করে পড়বে। শুকনা মরিচের গুঁড়া আছে 50 গ্রাম, যেটা প্রতি কেজিতে 2 চা চামচ করে। দিচ্ছি লবণ। 10 কেজি মাংসে লবণ লাগবে 120 গ্রাম, যেটা প্রতি কেজিতে প্রায় 1 টেবিল চামচ মতো। দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এই মাংসের মশলায় ছোট এলাচ বা সাদা এলাচ আছে 10 গ্রাম, যেটা 1 কেজিতে হিসাব করলে 4 পিস করে হবে। লবঙ্গ আছে 5 গ্রাম, যেটা প্রতি কেজিতে 4 থেকে 5 পিস পড়বে। দিচ্ছি একটা জায়ফল, এটা 5 গ্রাম, যেটা প্রতি কেজিতে 0.5 গ্রাম করে পড়বে। জয়ত্রী আছে 3 গ্রাম, যেটা প্রতি কেজিতে 0.3 গ্রাম করে। যদি আস্ত জয়ত্রী হয় তাহলে অলমোস্ট 2টা মতো হবে। দারুচিনি আছে 10 গ্রাম, যেটা প্রতি কেজিতে 1 ইঞ্চ সাইজের 2 পিস পরিমাণ হবে। আর আছে কালো গোলমরিচ 15 গ্রাম, যেটা প্রতি কেজিতে 1 চা চামচ করে। সবগুলো মশলা না টেলে বা না ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আর এই সব মশলাগুলোকে একটা গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এর বাইরে 3টা বড় এলাচ বা কালো এলাচ দিব, সেই সাথে দিব 6-7টা তেজপাতা। দিচ্ছি রান্নার তেল। রান্নার তেলটা 2 কাপ দিয়ে দিলাম, যেটা 500 ml, প্রতি কেজির জন্য 50 ml করে। দিচ্ছি 1 কাপ মতো টমেটো সস। এটা অপশনাল, দিতেই হবে এমনটা না, দিলে ভালো।
ফাইনালি দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা 800 গ্রাম থেকে 1 কেজি মতো দেবেন, যেটা প্রতি কেজিতে 80 থেকে 100 গ্রাম হবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জাস্ট চামচটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট হাফ কাপ মতো। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন, যাতে কোনো অবস্থাতেই তলায় না লাগে। হাই হিটে মাংসটাকে প্রায় 20-25 মিনিট রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম, যাতে তলায় না লেগে যায়। দেখুন কতটা পানি ছেড়েছে। এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশি মাংস রান্না করার মজাই এটা। বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত পানির দরকারই হয় না। মাংসটা থেকে যে পানিটা ছাড়ে, এতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দেব। আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় 30-35 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। মাংস রান্নাটায় আমরা কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এরপরেও মাংস ভেদে এটা সিদ্ধ নাও হতে পারে, সেই ক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। তো আমরা অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে। রান্নাটা শেষ হবে তখনই যখন মাংসটা থেকে তেলগুলো ছেড়ে দেবে, এটা গ্রেভিতে ভেসে থাকবে, তখন বুঝবেন মাংস রান্নাটা হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে আমরা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। ফ্লেভারের জন্য 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নাগা মরিচ না। রান্নার শেষের দিকে এইভাবে কাঁচা মরিচটা দিলে কাঁচা মরিচটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। লুকটা দেখে বুঝতেছেন এই মাংস রান্নাটা কতটা স্বাদের হবে। আজকে যে রেসিপিটা করে দেখালাম, এটা হচ্ছে মাংস রান্নার গ্রামার। এই গ্রামারটা জানবেন, যে কোনো ধরনের মাংস যে কোনো পরিমাণে রান্না করতে পারবেন। কখনো মশলা, লবণ, তেল এগুলো নিয়ে সমস্যায় পড়তে হবে না, কারণ একদম পারফেক্ট মেজারমেন্ট আমি করে দেখিয়েছি। ঈদে কিংবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে মেহমান কিংবা ফ্যামিলি মেম্বারদের সামনে এভাবে মাংস রান্না করে দেবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এই মাংসটা বাসায় রান্না করা, ভাববে কোনো নামি দামি বাবুর্চি রান্না করেছে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে হরহামেশায় যে রেসিপিটা হয়ে থাকে সেটা হচ্ছে রেজালা। আরও স্পেসিফিকভাবে যদি বলি, সেটা হচ্ছে গরুর মাংসের রেজালা। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দি রসুই রেসিপিতে থাকছে গরুর মাংসের রেজালা। সামনে ঈদ, ঈদে কিন্তু গরুর মাংসের রেজালাটা হয়ে থাকে। তো আমি চেষ্টা করব যতটা সহজভাবে এবং অথেন্টিকভাবে এই রেজালাটা করে দেখানো সম্ভব আমি দেখাবো। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে 4 কেজি মাংসের রেজালা করে দেখাবো। তো তার আগে একটা বাটিতে 5 টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 4 টেবিল চামচ জিরার গুঁড়া, 4 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 4 টেবিল চামচ হলুদের গুঁড়া। রান্নাতে যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেগুলো আমি এক জায়গায় নিয়ে নিলাম, একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আপনারা পানির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। প্রশ্ন করতে পারেন যেটা গুলিয়ে নেওয়ার কি আছে, আমি রান্নায় ব্যাখ্যা করব আপনাদের। সবগুলো গুঁড়ো মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তো আমরা এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, 100 ml মতো তেল দিয়ে দিব। তেলটা আপনারা আপনাদের রুচি মতো অ্যাডজাস্ট করে নেবেন। তবে রেজালায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। 400 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো সফট হয়ে আসছে। 15-16টা এলাচ দিয়ে দিচ্ছি, 15-16টা লবঙ্গ দিচ্ছি, 7-8 পিস দারুচিনি দিচ্ছি, 1 পিঞ্চ পরিমাণ শাহি জিরা দিচ্ছি। শাহি জিরাটা দেবেন, খুব চমৎকার ফ্লেভার অ্যাড করবে। 3-4টে তেজপাতা দিচ্ছি। পেঁয়াজটার সাথে গরম মশলাগুলোকে একটু ভেজে নিব, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। গরম মশলাগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে 6 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, 4 টেবিল চামচ রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম।
হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার যে পেস্টটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এইবার একটু বলি আপনাদের আমি কেন হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়াটাকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। দুটা কারণে। প্রথমত, যদি শুকনা মশলাগুলো আমরা সরাসরি তেলে দিই তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট পুড়ে যায়, এতে করে ফ্লেভারটা এবং কালারটা অনেকটাই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, গুঁড়া মশলাগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখলে এটা বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে। দেখুন, মশলাগুলোকে হালকা করে একটু কষিয়ে নিলাম। এখন এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ মতো সাদা গোলমরিচ বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 চা চামচ মতো জয়ফল জয়ত্রীর বাটা দিচ্ছি, দুটো মিলাই 1 চা চামচ। এবার দেব বাদাম বাটা, আমি একটু রেখে দিলাম, এটা পরে লাগবে। আমি এখানে কাজু, পেস্তা এবং কাঠবাদাম ব্যবহার করেছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 কাপ মতো পানি দিয়ে দিব। এখন দিব লবণ। আমি 4 কেজি মাংসের জন্য 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তারপরেও লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে মাংসটা দিয়ে দিব। এখানে 4 কেজি মাংস আছে। রেজালার মাংসগুলো একটু সাইজটা বড় নিতে হয়। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম, যেহেতু বাদাম বাটা দিয়েছি আমরা। আপনারা জানেন বাদাম বাটা দিলে এটা খুব দ্রুত তলায় লেগে যায়, এজন্য ঘন ঘন নাড়তে হয়। দেখুন 15 মিনিট পরে মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। বেশি মাংস রান্না করার সুবিধা এটাই। বেশিরভাগ সময় যেটা হয়, অ্যাডিশনাল আর কোনো পানিরই প্রয়োজন হয় না মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হয় তাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমাদেরও আশা করি সেরকমই হবে। বাদাম বাটাটার ব্যাপারে একটু বলে রাখি, যদি হাতের কাছে কাজু, পেস্তা বা কাঠবাদাম না থাকে, নর্মাল যে চীনা বাদামটা থাকে আমরা যেটা খাই, সেই বাদাম বাটাটা দিলেও হবে। তো ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরো 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। তবে বলে রাখি, আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছি। যদি অল্প পরিমাণে মাংস রান্না করেন সেক্ষেত্রে একটু বলে রাখি, এই সময়টাতে গরম পানি অ্যাড করবেন মাংসটাকে পর্যাপ্ত সিদ্ধ করে নেওয়ার জন্য। আর বেশি পরিমাণে মাংস নিলে মাংসটা থেকে যে পরিমাণে পানিটা ছাড়বে তাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। শুরুতে যে বাদাম বাটাটা রেখেছিলাম সেটার সাথে 2 টেবিল চামচ টমেটো সস মিশিয়ে নিয়েছি। আর 10টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। রেজালাতে আলু বোখারাটা এক্সট্রা অর্ডিনারি একটা টেস্ট অ্যাড করে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরো 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেবো ঘি। 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেবেন তাতে রেজালার অথেন্টিক একটা ফ্লেভার পাবেন। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরো 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন কত চমৎকার ভাবে তেলটা ছেড়ে দিয়েছে। পাশাপাশি লুকটাও কিন্তু খুবই চমৎকার এসেছে। রান্নার আমরা একদম ফাইনাল পর্যায়ে চলে আসছি। ঠিক এই পর্যায়ে 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলা জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে মাংসটাকে 20 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন এইবার লুকটা একদম অথেন্টিক কালার। এর কালারটা দেখেই বুঝতেছেন এটা টেস্টটা কোন লেভেলের হবে। আশা করব এই ঈদে ফ্যামিলির জন্য এভাবে রেজালাটা রান্না করবেন। বিশ্বাস করুন সবাই আপনার রান্না খেয়ে ফিদা হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য।
আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ঈদ কিংবা পারিবারিক যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত একটা রেসিপি আপনার আভিজাত্যকে আরও বাড়িয়ে দেয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঈদ স্পেশাল একটা রেসিপি থাকছে। আজকে করে দেখাবো গরুর মাংসের ঝাল কোরমা। একদম সহজ একটা রেসিপি, কিন্তু স্বাদে গন্ধে একদম অতুলনীয়। তবে ছোট্ট এই রেসিপিটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চুলা একটা রান্নার পাতিল বসিয়েছি, 1 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। শুরুতেই বলে রাখি, এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে। 3 টুকরো দারুচিনি দিচ্ছি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, 2টো তেজপাতা। দেখুন পেঁয়াজগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা 1.5 টেবিল চামচ দিলাম। দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাকেও 1.5 টেবিল চামচ দিলাম। এখন এখানে দিয়ে দিব মাংস। আমি এটা বিফ দিয়ে করছি। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, তবে আপনারা চাইলে এটা খাসির মাংস কিংবা ভেড়া, দুম্বা, উটের মাংস দিয়েও করতে পারবেন। মাংসগুলোকে হালকা করে একটু ভুনে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ এবং দইয়ের মিশ্রণ, টোটাল 3 কাপ, যেখানে 2 কাপ টক দই এবং 1 কাপ তরল দুধ ছিল। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ দিলাম, তবে লবণটা অবশ্যই আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়া দিলাম। দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মতো দিলাম। তবে বাসায় যদি কাশ্মীরি মরিচের গুঁড়াটা অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে আরও 1/2 টেবিল চামচ মতো নর্মাল মরিচের গুঁড়া দিয়ে দেবেন। জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া দিচ্ছি। 1/2 চা চামচ জয়ফল গুঁড়া। এই রান্নাটাতে জয়ফল জয়ত্রীটা কিন্তু দিতেই হবে। যদি গুঁড়োটা অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে আস্তটা একটু গ্রেট করে দিতে পারেন। কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। আর যদি কেওড়া এসেন্স ব্যবহার করেন তাহলে 2 ফোঁটা দিলেই হবে। 1 টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। এই রান্নাটার বৈশিষ্ট্য হচ্ছে এই রান্নাটাতে পানি ব্যবহার করা যাবে না। আমরা যে দুধ এবং দইটা দিলাম, এটাতেই মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হলে অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। দ্যাট মিনস স্লো কুক করতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে 60 মিনিট থেকে 70 মিনিট মতো রান্না করে নিব। তবে মাঝে মধ্যে একটু ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে, যাতে কোনো অবস্থাতে তলায় না লেগে যায়। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে স্ট্রেট 70 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, লুকটা দেখুন। সবচেয়ে বড় কথা, এটা থেকে যে পরিমাণ ফ্লেভার বের হচ্ছে, আমি শিওর আশপাশের অ্যাপার্টমেন্টে এই মাংসের ফ্লেভারটা ছড়ায় গেছে। ফাইনালি দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। তবে বেরেস্তাটাকে একটু ক্র্যাশ করে দিতে হবে। শেষের দিকে এই বেরেস্তাটা কিন্তু দিতেই হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে। একদম লো হিটে মাংসটাকে জাস্ট 5 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে ঝাল কোরমাটাকে জাস্ট 5 মিনিট মতো দমে রেখেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। দেখুন এইবার ফাইনাল লুকটা। এটা কতটা লোভনীয় হয়েছে এটা আসলে বলার অবকাশ রাখে না। জাস্ট এক ঝলক দেখলেই বোঝা যায় এই রান্নাটা কতটা স্বাদের হবে। আমি শুরুতেই বলেছিলাম খুবই স্বাদের এবং খুবই সহজ নিয়মে এই রান্নাটা করা যায়। আপনারা দেখেই বুঝতেছেন কত ছোট্ট একটা ভিডিও। আশা করবো এই ঈদে এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা করার পরে কেমন হলো আশা করব সেটা ফিডব্যাক দেবেন। তো সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আজকে রসির রেসিপিতে থাকছে কালা ভুনা। নামটা শুনেই দুটো জিনিস হয়, একটা হচ্ছে খুবই স্বাদের কথা মনে পড়ে, আর একটা হচ্ছে রান্নার ভীতি। কেন রান্নার ভীতি? যেহেতু কালা ভুনাটা করা অনেক ধৈর্যের ব্যাপার এবং সময় সাপেক্ষ, এজন্য কিন্তু আমরা এটাকে এড়িয়ে চলি। তো আমি রেসিপিটা আজকে এমনভাবে করে দেখাবো, খুব শর্টকাটে আপনারা
এই রেসিপিটা করতে পারবেন। রেসিপির শুরুতেই কিছু মশলাকে আমরা গুঁড়ো করে নিব। এই জন্য একটা বাটিতে 8-10টা লবঙ্গ নিয়ে নিচ্ছি, 7-8টা এলাচ, 3টে কালো এলাচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, একটা জয়ত্রীর অর্ধেকটা, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, মিডিয়াম সাইজের 3 টুকরা দারুচিনি, ফাইনালি 1/2 টেবিল চামচ রাঁধুনি। কালো ভুনায় এই রাঁধুনিটা লাগবে, এটা যে কোনো বড় মশলার দোকানে পাবেন আপনারা। সবগুলো মশলা না টেলে বা না ভেজে গুঁড়ো করে নিব। সবগুলো মশলা না টেলে গুঁড়ো করে নিলাম। এখন একটা পাতিলে 2 কেজি মাংস নিয়ে নিচ্ছি। দেখুন, মাংসগুলোকে কিন্তু আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর এই মাংসটা হাড় চর্বি সহই নিয়েছি আমি। আর মাংসটাতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা স্টার অ্যানিস বা তারা মশলা দিয়ে দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুরুতেই যে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম এটার অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। 2 টেবিল চামচ মতো পেঁপের খোসা বাটা দিয়ে দিচ্ছি। আর এটা কেন দিচ্ছি আমি ব্যাখ্যা করব রান্নায়। 1/2 কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। কালা ভুনাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। মাংসটার সাথে মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা দেইনি, বাট কালা ভুনায় পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হয়, আমরাও দিব। কিন্তু এখন কেন দিচ্ছি না, আমরা রান্নার একটা পর্যায়ে ব্যবহার করব, তাতে কিছু ফ্যাসিলিটিস পাবো আমরা, যেটা সেই সময় ব্যাখ্যা করব আপনাদের। তো মাংসটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, চুলার জালটাকেও জ্বালিয়ে দিলাম। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2 বার করে মাংসগুলো নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। এই জায়গাটাতে একটু বলে রাখি, কালা ভুনার মাংস রান্না করতে গেলে মাংসটা খুবই সফট হতে হবে। দ্যাট মিনস মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। যদি মাংসটা একদম সফট না হয় তাহলে এটা যখন কালা ভুনা হবে ফাইনালি, তখন এটা কিন্তু সিটকা হয়ে যাবে এবং এর ভিতরে জুসিনেসটা থাকবে না, এবং যে মশলাগুলো আছে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে না। আর এর জন্যই কিন্তু আমি রান্নার শুরুতেই পেঁপে বাটাটা ব্যবহার করেছি। আপনারা খুব ভালো করে জানেন যে পেঁপে বাটা মাংস খুব দ্রুত সিদ্ধ করে দেয়। তবে যদি হাতের কাছে পেঁপেটা না থাকে তাহলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসগুলোকে ততক্ষণ জ্বালিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে তেল ছেড়ে না দিচ্ছি। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা থেকে তেল ছেড়ে দিলেই বুঝবেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এতে আরো একটু পানি দিয়ে দিব মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে। তবে পানিটা অবশ্যই গরম পানি, কোনো অবস্থাতেই মাংসে ঠান্ডা পানি দেবেন না। 2 কাপ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটা থেকে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে আরো 25 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন পানিটা শুকিয়ে গিয়ে একদম তেলটা ছেড়ে দিয়েছে। এবার কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু দেখাই আপনাদের, মাংসগুলো দেখুন আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে 1/2 কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি।
দেখুন আমি পেঁয়াজের বেরেস্তাটা শুরুতে দেইনি, শেষে দিলাম। এতে করে কালা ভুনার কালারটা খুব দ্রুত আসবে। সেই সাথে শুরুতে যে মশলাটা করে নিয়েছিলাম সেটা কিছুটা ব্যবহার করেছি, অবশিষ্টটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা এখন দেওয়াতে একটা জিনিস খেয়াল করবেন, কত দ্রুত এটার কালারটা পরিবর্তন হয়ে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। তো এটা হতে থাক, এরই ফাঁকে আমরা এর বাগারটা রেডি করব। বাগারটা দেওয়ার জন্য চুলায় একটা প্যান নিয়েছি আমি, 2-3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। 5-6টা রসুনের কোয়া এভাবে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন এতে পেঁয়াজের পাপড়ি দিয়ে দিব, 1/2 কাপ মতো পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটাকে আমরা জাস্ট একটু লাইট ব্রাউন করে ভেজে নিব, একদম ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটাকে 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এটাতে কিছুটা লাইট ব্রাউন কালার চলে আসছে। তো এখন এটাকে ঢেলে দিচ্ছি। ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসগুলোকে 4-5 মিনিট মতো রান্না করে নেব। একদম লো হিটে মাংসগুলোকে আরো 5 মিনিট রান্না করে নিলাম। যেহেতু আমরা বাগার দিয়েছি, বাগার দেওয়ার জন্যই 5 মিনিট ঢেকে রেখেছিলাম, যাতে ফ্লেভারটা বাইরে না বেরোয় এবং মাংসে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। দেখুন অলরেডি কিন্তু কালা ভুনার কালারটা চলে আসা শুরু হয়ে গেছে। তো এখন আর আমরা ঢাকনা লাগাবো না, একদম লো হিটে মাংসগুলোকে নাড়াচাড়া করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ডিজায়ার্ড যে কালার সেই কালারটা না আসে। তবে এই জায়গাটাতে একটা টিপস দিয়ে রাখি আপনাদের, যদি দেখেন এই পর্যায়ে আপনার মশলাগুলো পুড়ে যাচ্ছে তাহলে হালকা একটু গরম পানি অ্যাড করতে পারেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কালা ভুনার মশলাগুলো ভাজা ভাজা হবে, কালো কালার আসবে, বাট মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। আমি দেখাবো আপনাদের। একদম লো হিটে মাংসগুলোকে প্রায় 15-20 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলাগুলোতে অলরেডি কালার চলে আসছে, কিন্তু এটা এখনো হয়নি। কখন বুঝবেন কালা ভুনাটা হয়ে গেছে? বোঝার 2টা উপায়। একটা হচ্ছে যখন দেখবেন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন আপনার কালা ভুনাটা হয়ে গেছে। এই মশলাগুলো মূলত ভাজা ভাজা হবে। আর দ্বিতীয়ত মাংসে খুব সুন্দর লাল কালার চলে আসবে, আর এটার জন্য কিন্তু এটাকে কালা ভুনা বলা হয়। আমি দেখাবো আপনাদের এর ফাইনাল লুকটা। দেখুন মাংসটাকে আরো 10 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। এইবার দেখুন একদম অথেন্টিক কালা ভুনা হয়ে গেছে আমাদের। দেখুন যেমনটা বলতেছিলাম আপনাদের যে মশলাটা ভাজা ভাজা হবে, দেখুন কত চমৎকার ভাবে ভাজা ভাজা হয়েছে। তো এটা কিন্তু হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। তো একটু পরিবেশন করে এর লুকটা দেখাচ্ছি। এইবার দেখুন এর লুকটা, অথেন্টিক কালা ভুনা যেটাকে বলি আমরা, এটা হচ্ছে সেই অথেন্টিক কালা ভুনা। এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। এইবার দেখুন এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মাংসটা হয়তো ভাজা ভাজা হয়ে গেছে বা পুড়ে গেছে। এজন্য একটা জিনিস দেখাই আপনাদের। দেখুন একটা মাংস আমি একটা টিস্যুতে নিলাম, এরপরে একটু চাপ দিচ্ছি। খেয়াল করুন টিস্যুটা কিন্তু কালো হয়নি, এটা ইন্ডিকেট করে যে মাংসটা কিন্তু পোড়া না। পাশাপাশি মাংসটা কতটা সিদ্ধ হলো সেটাও দেখাই একটু আপনাদের। একদম আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক আপনারা নিজেরাই দেখলেন, আমি এই কালো ভুনার প্রত্যেকটা ধাপে আপনাদের দেখিয়েছি, যেখানে যেটুকু টিপস দেওয়ার দরকার আমি দিয়েছি। তো আশা করব কালো ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্ত। মেজবানি মাংসে স্বাদ হওয়ার 2টা কারণ। প্রথম কারণটা কিছু স্পেশাল মশলার ব্যবহার, আর দ্বিতীয়ত রান্নার প্রসেস। রান্নার প্রসেসটা অলমোস্ট আমরা সবাই জানি বা দেখতে পাই, কিন্তু সমস্যা হচ্ছে স্পেশাল মশলার রহস্যটা কোনো বাবুর্চি কিন্তু খোলামেলা বলে না বা বলতে চান না তাদের সিক্রেটের জন্য। তারা অল টাইম যে কথাটা বলে এটা হচ্ছে তাদের সিক্রেট মশলা, কিন্তু আজকের রেসিপিতে আমরা সেই সিক্রেট মশলাটাকেই ওপেন সিক্রেট করে দিব। ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, সেটা নিজেরাই বুঝতে পারবেন। নিশ্চয়ই আপনাদের আগ্রহ হচ্ছে যে আসলে এই সিক্রেট মশলায় কি কি আছে।
আচ্ছা, তাহলে আপনাদের দেখিয়েই দিই আসলে সিক্রেট মশলায় কি কি আছে। সিক্রেট মশলাটা বানায় নেওয়ার শুরুতেই বলি, এই সিক্রেট মশলায় অলমোস্ট 19টা থেকে 21টা পর্যন্ত মশলা থাকে। তো সেগুলো আমি একে একে দেখাবো আপনাদের। একটা প্যানে 2 চা চামচ আস্ত ধনিয়া নিচ্ছি, 2 চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, হাফ চা চামচ শাহি জিরা বা শাহ জিরা, হাফ চা চামচ সাদা গোলমরিচ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 5-6টা কাবাব চিনি। কাবাব চিনিটা একটু দেখুন, এটা কালো গোলমরিচের মতোই, জাস্ট এটাতে একটু লেজ মতো থাকে। নিচ্ছি হাফ চা চামচ মেথি, 2 চা চামচ সাদা সরিষা, অর্ধেকটা স্টার অ্যানিস বা তারা মশলা, অর্ধেকটা জায়ফল, অর্ধেকটা জয়ত্রী, 7-8টা এলাচ, 2টো কালো এলাচ, 7-8টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, 2টো তেজপাতা কেটে নিয়েছি, 7-8টা শুকনা মরিচ। এটা হচ্ছে মিষ্টি শুকনা মরিচ, এটাতে ঝালটা একটু কম কিন্তু কালারটা ভালো আসে। এইবার দিব 1 চা চামচ রাঁধুনি, এটা মেজবানি রান্নার স্পেশাল মশলা, এখানে 1 চা চামচ আছে। দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন বা জৈন। অনেকেই আজওয়াইন এবং রাঁধুনিটাকে একসাথে গুলায় ফেলেন, তো তাদের জন্যই আজওয়াইন এবং রাঁধুনিটাকে একটু ক্লোজ আপ করে দেখাচ্ছি। দুটোকে একসাথে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, দুটোর কালারটাও ভিন্ন, আবার সাইজটাও কিন্তু একটু ভিন্ন। দেখুন, রাঁধুনিটা একটু বড় সাইজের আর আজওয়াইনটা একটু ছোট সাইজের। তো এখন চুলার জালটাকে জ্বালিয়ে দিব। তবে টেলে নেওয়ার ব্যাপারে একটু বলি, এটা জাস্ট মশলাগুলো একটু গরম করে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়। মশলাগুলোকে জাস্ট একটু গরম করে নিলাম, এটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব, সবগুলো মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। চলে আসলাম রেসিপিতে। চুলে একটা পাতিল নিয়েছি, এখন এখানে 3 কেজি মাংস নিয়ে নিচ্ছি, এটা হাড় চর্বি সহ। 3 কেজি মাংসের জন্য এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো কেটে নিয়েছি, এটা দিচ্ছি। পার কেজিতে 80 গ্রাম হিসাবে প্রায় 250 গ্রাম পেঁয়াজ কুচানো। মেজবানিতে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হয়। দিব আদা বাটা, 3 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ আদা বাটা দিলাম। রসুন বাটা দিচ্ছি, রসুন বাটাটাও 3 টেবিল চামচ দিলাম। এখন এখানে দিব 2 টেবিল চামচ নারকেল বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ মতো বাদাম বাটা, এটা চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম যে কোনোটা হলেই হবে। দিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা গোলমরিচ বাটা, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা বাটা, ফাইনালি দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো রাঁধুনি বাটা, 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ, 2টো তেজপাতা এবং 2-3 টুকরা দারুচিনি, 8-10টা কাঁচা মরিচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো দিলাম, ধনিয়া গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়াটাও 1.5 টেবিল চামচ মতো দিলাম, দিচ্ছি জিরার গুঁড়া, জিরার গুঁড়াটাও 1.5 টেবিল চামচ দিলাম, দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 3 টেবিল চামচ দিয়ে দিলাম, দিচ্ছি লবণ 3 টেবিল চামচ দিলাম। 3 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ, পার কেজিতে 1 টেবিল চামচ করে। শুরুতেই যেমনটা বলছিলাম, বাবুর্চিদের সিক্রেট যে গুঁড়ো মশলা সেটা এখন দিয়ে দিব। আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ রেখে দিলাম, এটা আমরা রান্নার একটা পর্যায়ে ব্যবহার করব। একদম ফাইনালি দিচ্ছি তেল, তবে অবশ্যই সরিষার তেল, কেননা মেজবানি মাংসে সরিষার তেলটাই দেয়া হয়। আমি 3 কেজি মাংসে প্রায় 1 কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। রান্নার আগেই কিন্তু চমৎকার ফ্লেভার আসছে, যেহেতু আমরা মেজবানের স্পেশাল মশলাগুলো ব্যবহার করেছি। চামচটা ধুয়ে 1 কাপ মতো পানি দিয়ে দিব।
চুলাটা জ্বালিয়ে দিব। হাই হিটে কিন্তু মাংসটাকে রান্না করে নিতে হবে। হাই হিটে মাংসটাকে প্রায় 15-20 মিনিট আমি রান্না করে নিয়েছি। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। এটা কিন্তু খুব সহজেই তলায় লেগে যায়, কেননা যেহেতু এখানে বাদাম বাটা ব্যবহার করেছি আমরা। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 50 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আসছি। এই জায়গায় একটু বলি আপনাদের, যদি অল্প পরিমাণে মাংস রান্না করা হয় তাহলে কিন্তু মাংসটা থেকে কম পরিমাণে পানি ছাড়বে। এর ফলে মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য অতিরিক্ত পানি লাগবে, যেটা অবশ্যই গরম পানি হতে হবে। আমি অতিরিক্ত পানি ব্যবহার করিনি। মাংসটা থেকে যে পানিটা ছেড়েছে প্লাস আমরা একটু পানি দিয়েছিলাম, এতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমরা ফাইনাল স্টেজে আসি। এই পর্যায়ে শুরুতেই যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা 2/3 ব্যবহার করেছি, 1/3 আমরা রেখে দিয়েছিলাম, সেটা এখন দিচ্ছি। সেই সাথে দিব হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে আর একদম লো হিটে মাংসটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে মেজবানি মাংসটাকে প্রায় 15 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন এইবার ফাইনাল লুকটা, একদম অথেন্টিক মেজবানি মাংসের রেসিপি। অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম যে আপনাদের জন্য অথেন্টিকভাবে মেজবানি মাংসের রেসিপিটা করে দেখাবো, কিন্তু রিনাউন সোর্স না পাওয়ার জন্য আমি এতদিন দিতে পারিনি। আলহামদুলিল্লাহ অবশেষে একদম অথেন্টিক একটা সোর্স পেয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব মেজবানি মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, সেই সাথে অনেক উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রশিয়ার রেসিপি মানেই ব্যতিক্রম, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা মাটন রেসিপি করে দেখাবো। কেন ব্যতিক্রম বলছি, যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আশা করব ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই মাটনটাকে আমরা ক্লিন করে নিব। খুব সুন্দর একটা সিস্টেম। এই সিস্টেমে মাটনটাকে যদি আমরা ক্লিন করে নিই তাহলে অনেকে মাটনে যে একটা স্মেল থাকে যেটা সহ্য করতে পারেন না, সেই স্মেলটা চলে যাবে। 1 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব লেমন জুস বা লেবুর রস। যদি বেকিং সোডা লেবুর রস হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন, তবে ভিনেগার দিলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আদারওয়াইজ ভিনেগারের গন্ধটা মাংসে থেকে যাবে। বাস এই অবস্থায় আমরা 15 মিনিট রেখে দিব, দেন এটা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এইবার মাংসটার জন্য আমরা কিছু মশলা রেডি করব। 1.5 কেজি পরিমাণ মাংসের জন্য আমরা মশলাটা রেডি করব। একটা বাটিতে 1 টেবিল চামচ গোলমরিচ নিয়ে নিচ্ছি, দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 6-7টা এলাচ, 7-8টা লবঙ্গ, একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ। মশলাগুলোকে না টেলে বা না ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। মশলাটাকে গুঁড়ো করে নিলাম। চুলে একটা পাতিল নিয়ে পাতিলটাকে গরম করে নিয়েছি। হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিব। দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে আগে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া,
হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। সেই সাথে দিচ্ছি 2টো তেজপাতা। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আমি ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নেব। মশলাটাকে মিডিয়াম হিটে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকার ভাবে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে তেল ছেড়ে দিলে বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন মাটনটা দিয়ে দিব। শুরুতে যে মাটনটা পরিষ্কার করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে মাটনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো রান্না করে নেব। হাই হিটে মাংসটাকে প্রায় 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরা কিন্তু আমি 2বার করে মাংসটা নেড়ে দিয়েছি। দেখুন মাংসটাতে কতটা পানি ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে চুলার জালটাকে আমরা মিডিয়ামে নিয়ে আসবো। আর মিডিয়াম হিটে ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না মাংসটা থেকে একদম তেল ছেড়ে না দিচ্ছে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, তাহলে ওয়েট করছি মাংসটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে মাংস তেল ছেড়ে দেওয়াটা জরুরি কেন? মাংস রান্নার ক্ষেত্রে এই পর্যায়ে তেল ছেড়ে দেওয়াটা অবশ্যই জরুরি, কেননা এটা একটা মার্কার পয়েন্ট। এটা ইন্ডিকেট করে যে আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যদি তেল না ছাড়ে তাহলে বুঝবেন আপনার মাংসটা কষানো হয়নি। এই পর্যায়ে একটু চেক করে নেবেন মাংসটা কতটুকু সিদ্ধ হলো। আর সিদ্ধর ধরন অনুযায়ী পানি অ্যাড করতে হবে। আমিও পানি দিয়ে দিচ্ছি, তবে অবশ্যই গরম পানি দিতে হবে। কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দিতে যাবেন না, তাতে করে কিন্তু মাংসের যে টেন্ডারনেসটা আছে সেটা চলে যাবে। এই পর্যায়ে অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিচ্ছি। প্রশ্ন করতে পারেন যে গুঁড়া মশলাটা শেষে দেওয়ার কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যদি গুঁড়া মশলাটা অর্ধেক অংশ রান্নার শেষে দেন তাহলে রান্নায় যেমন খুব চমৎকার একটা কালার আসবে, ঠিক একইভাবে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরো 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন কি চমৎকার কালার চলে আসছে। এই মাংসের স্বাদের মাত্রাটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এই পেঁয়াজের বেরেস্তা রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। বলতে পারেন পেঁয়াজের বেরেস্তা কেন দিব? পেঁয়াজের বেরেস্তা দিলে মাংসের লুকটাও খুব চমৎকার আসবে, পাশাপাশি এর স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমরা রান্নার প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব এবং চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসটাকে স্ট্রেট 10 থেকে 15 মিনিট দমে রাখবো। মাংসটাকে প্রায় 15 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন কত চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা দেখুন একদম ইয়াম্মি একটা কালার এসেছে। দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। গরম গরম পোলাও আর সাথেই মাটন কষা, খাওয়াটা কোন লেভেলের হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আশা করব
মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। কোরবানির ঈদ মানেই মাংসের নানান রেসিপি, কোরবানির ঈদ মানেই ব্যস্ততা। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের এই ব্যস্ততাতে সবচেয়ে বেশি সময় যায় যে রেসিপিটাতে, সেটা হচ্ছে নিহারি। তবে আজকে নিহারির এমন একটা রেসিপি করে দেখাবো যেটা খুবই সহজ এবং স্বল্প সময়ে করা যায়, আবার স্বাদটা অনেকটাই বেশি হয়ে যাবে। তবে অবশ্যই রেসিপিটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন, আমি এখানে গরুর 4টা পায়া নিয়েছি। আফটার প্রসেস এখানে 3 কেজি মতো হয়েছে। তো শুরুতেই এই পায়াগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কেন পরিষ্কার করে নিতে হবে নিজেরা একটু পরেই বুঝতে পারবেন। পায়াগুলোতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন হাড়গুলো পানির নিচে থাকে। পায়াগুলোকে প্রায় 7-8 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম। নিজেরাই দেখুন উপরে কি পরিমাণ ফেনা জমে গেছে। আর এই ফেনাটা আসলে মূলত ময়লা। হাড়ের ভিতরে যে অ্যাডিশনাল রক্তগুলো থাকে, এই রক্তগুলোই এই ফেনাগুলো ফর্ম করেছে। এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে। আর পানির কালারটা দেখুন, পানির কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন পায়াগুলোকে ছেঁকে ছেঁকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। সবগুলো পায়া প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখন এতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া। জিরার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়াটা 2 চা চামচ মতো দিয়ে দিলাম। 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি। রসুন বাটা, রসুন বাটাটা টোটাল 1.5 টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি আদা বাটা, আদা বাটাটাও 1.5 টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, 5-6টা লবঙ্গ, 10-12টা কালো গোলমরিচ। দিচ্ছি লবণ, লবণটা 1.5 টেবিল চামচ দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচানো, 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। ফাইনালি দিচ্ছি তেল, জাস্ট 50 ml মতো দিয়ে দিলাম। নেহারি রান্নায় তেলটা কম দেবেন, কেননা পায়াতে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে। পানি দিয়ে দিচ্ছি, টোটাল 6 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে 45 থেকে 50 মিনিট মতো আমরা রান্না করে নিব। মিডিয়াম টু লো হিটে নেহারিটাকে স্ট্রেট 50 মিনিট মতো রান্না করে নিয়েছি। তবে প্রেসার কুকারের শীষটা বসে যাওয়া পর্যন্ত আরও 10 মিনিট অপেক্ষা করেছি। দেখুন কি চমৎকার একটা কালার এবং টেক্সচার চলে আসছে। এই যে গ্রেভিটা দেখছেন, এই গ্রেভিটা শুরুতে একটু পাতলা রাখবেন, কেননা পায়া থেকে যে জিলেটিনটা বের হয় এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেক ঘন হয়ে যায়, যার ফলে গ্রেভিটা অনেক গাঢ় হয়ে যাবে। যেহেতু আমরা নেহারিগুলোকে একটু জ্বালিয়ে খাই, 1-2টা জাল পড়ার পরে দেখবেন এর গ্রেভিটা এতটাই গাঢ় হয়ে যায়, তখন নাড়াচাড়া করাও কষ্ট হয়ে যায়। তো এখন আমরা এতে একটা টেস্ট ইনহ্যান্সার যোগ করব। টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য চুলে একটা প্যান বসিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন এখানে 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টে রসুনের কোয়া। এটাকে খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুনের কোয়া এবং শুকনা মরিচটাকে হালকা বাদামি বর্ণ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন এগুলোতে একটা হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ সাইজের একটা আদা, যেটাকে আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। সবগুলো উপাদান ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন চমৎকার একটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা এতে নেহারিগুলো দিয়ে দিব। নেহারিগুলো দেওয়ার পরে ঢাকনাটা একটু লাগিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা নেহারিতে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি, সাথে চুলাটাও বন্ধ করে দিচ্ছি। দেখুন লুকটা, গ্রেভিটা দেখুন এরই ভিতরে কতটা গাঢ় হয়ে গেছে। এটাতে যেমন কালার এসেছে ঠিক একইভাবে খুব চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে, মাথা নষ্ট একটা ফ্লেভার। এবার আপনারা ফাইনাল লুকটা দেখুন। এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই নেহারিটা কতটা স্বাদের হবে। অনেস্টলি বলছি, এই কোরবানির ঈদে হুবহু এই নিয়মটা ফলো করে নেহারিটা রান্না করবেন। কোরবানির ঈদে রেসিপি করতে যে ঝামেলায় পড়তে হয় সেটা কখনোই পড়তে হবে না ইনশাল্লাহ।
আশা করব নেহারির এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে, আর উপকারে আসলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। গরু কিংবা খাসির বটভুনা অলমোস্ট সবারই পছন্দ, কিন্তু অনেকেরই ছোটখাটো কমপ্লেইন থাকে যে এটাতে কিছুটা স্মেল থাকে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রশি রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রশির রেসিপিতে সেই রকমই বটভুনা থাকছে, যেটাতে বটের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। ছোট্ট একটা রেসিপি, আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, রান্নার শুরুতে যেমনটা বলছিলাম যে আজকের বটভুনাটাতে কোনো প্রকার গন্ধ থাকবে না, আর এজন্য আমরা দুটো ধাপে এর গন্ধটা দূর করব। চুলায় একটা কড়াই গরম করে নিয়েছি, হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, হাফ চা চামচ মতো আস্ত গোলমরিচ এবং 2টো তেজপাতা। গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। দেখুন, এখানে 1 কেজি গরুর বট আছে। 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। বটগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর নিশ্চয়ই খেয়াল করেছেন বটের সাথে কিন্তু কিছুটা চর্বিও আছে। আমরা এখানে লবণ ব্যবহার করব না, শুধুমাত্র হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি। এর বাইরে একটু গরম মশলা দিয়েছি। আর বট কিভাবে পরিষ্কার করতে হয় এর একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা দিব আপনাদের। হাই হিটে বটগুলোকে ফ্রাই করে নিব। হাই হিটে বটগুলোকে প্রায় 15 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নিলাম। এর কালারটা দেখে বুঝতেছেন এটা কতটুকু ফ্রাই হয়েছে। তো চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এই যে রান্নার শুরুতেই বটটাকে একটু ফ্রাই করে নিলাম, এতে করে এর গন্ধ কিন্তু অলমোস্ট 80% চলে যাবে। আর বাকিটা দূর করার জন্য আমরা একটা স্পেশাল মশলা ব্যবহার করব। তেল থেকে বটগুলোকে উঠিয়ে নিব। তেল থেকে বটগুলোকে উঠিয়ে নিলাম। ওই একই তেলে আরো 2 টুকরো দারুচিনি দিচ্ছি 4টে এলাচ, একটা বড় এলাচ বা কালো এলাচ, 4-5টা লবঙ্গ। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে প্রায় 4-5 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন, এটা অনেকটাই সফট হয়ে আসছে, পাশাপাশি এর কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা 1.5 টেবিল চামচ মতো দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। বট রান্নায় ঝালটা একটু বেশি লাগে, তারপরেও আপনারা আপনাদের রুচি মতো এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। পৌনে 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। শুরুতে সে ভেজে রাখা বটগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে হাফ কাপ মতো রসুনের কোয়া, এটা থেতে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। বট রান্নায় এরকম রসুনের কোয়া থেতে দেবেন, তাতে করে বটের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, পাশাপাশি বটের গন্ধটাও অনেকটাই চলে যাবে। অনেকভাবেই তো বট খেয়েছেন, রিকোয়েস্ট করব এইভাবে একবার রান্না করে দেখবেন। ফ্যামিলির যারা বট খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। একবার নিজেরা রান্না করলেই বুঝবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম হিটে বটটাকে প্রায় 8-10 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। বটটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এই জন্য আমরা পানি দিয়ে দিব। গরম পানি দিতে হবে। আমি 2 কাপ মতো পানি দিলাম। তবে পানিটার ব্যাপারে একটু বলি, পানিটা নির্ভর করবে আপনি বটটা পরিষ্কার করার পরে
গরম পানিতে কতটা সময় সিদ্ধ করে নিয়েছেন তার উপরে, আর সেই ধরন অনুযায়ী পানিটাকে অ্যাড করতে হবে। আর যেহেতু আমরা শুরুতে এটাকে ফ্রাই করে নিয়েছি, এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামে রাখবো। এই পর্যায়ে মিডিয়াম হিটে বটটাকে প্রায় 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমরা স্পেশাল মশলাটা দিব। স্পেশাল মশলাটা কিছুই না, 1.5 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়ো এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। জাস্ট এই 2টা মশলা রান্নার শেষের দিকে ব্যবহার করবেন। দেখবেন বটের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। অলরেডি কিন্তু চমৎকার একটা লুক চলে আসছে। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে বটটাকে 8-10 মিনিট মতো দমে রাখবো। একদম লো হিটে বটটাকে প্রায় 10 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। লুকটা দেখুন, কত লোভনীয় একটা লুক। লুচি, পরোটা কিংবা গরম ভাত সাথে এরকম বট ভুনা খাওয়াটা কোন লেভেলের হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এইবার লুকটা, অস্থির একটা লুক। এর লুকটা দেখে বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে। কোরবানি ঈদে মাংস খাওয়া শেষ, এখন বট খাওয়ার পালা। স্বাভাবিক নিয়মে আমরা বট রান্না করেই থাকি, বাট আমার দেখানো নিয়মে একবার রান্না করে দেখবেন এটা কতটা স্বাদের হয়। যাই হোক, আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।